সকলে পেছনে ফিরে বল্টুকে দেখে প্রান্ত বেচারা বল্টুর কুম্ভ স্টাইলে শুয়ে থাকার জ্বালায় এক কোণে ছোট্ট মশার মতো বসে আছে, আর অপরদিকে বল্টু পুরো সিট জুড়ে হাতির ন্যায় শুয়ে আছে। সকলে বল্টুর নাক ডাকার জ্বালায় কানে ইয়ারফোন গুঁজে বসে আছে। তারা শপিং মলে গিয়ে পৌঁছালো। প্রণয় গাড়ি থামালো। ইতিমধ্যে তার ফোনে কল এলো, সে কথা বলতে একপাশে চলে গেল। সকলে গাড়ি থেকে নেমেছে, কিন্তু বল্টু এখনো বেঘরে ঘুমোচ্ছে আর নাক ডাকছে। প্রান্ত ডাকলো, বল্টু ভাই ওঠো, আমরা এসে গেছি। তবে বল্টুর কানে সে কথা পৌঁছলো কিনা সন্দেহ। এবার রেহান ডাকলো, এই বলতো ওঠ। তাও বল্টুর কোনো ভ্রুক্ষেপ নেই। এবার রেহান গায়ে ধাক্কা দিয়ে বল্টুকে ডাকছে। ঘুমের মধ্যে রেহানের ধাক্কা খেয়ে বল্টু চিল্লিয়ে ওঠে। ভূমিকম্প ভূমিকম্প। বল্টু চোখ মেলে তাকিয়ে দেখে সকলে গোল হয়ে তার দিকে তাকিয়ে আছে, যেন বল্টু কোনো নবজাতক শিশু আর তারা সেই নবজাতক শিশুকে দেখতে এসেছে। কেয়া বিরক্ত হয়ে বলে, দেখ বল্টু, সারা রাস্তা তুই বেঘোরে নাক ডেকে কান ঝালাপালা করে ফেলেছিস। এবার ভালোই ভালোই ওঠ। খেয়ার কথা শুনি বল্টু লাফিয়ে ওঠে। সে নামতে প্রণয় এলো কথা বলে। প্রণয় গেল গাড়ি পার্ক করতে। প্রণয় বলল, তোরা যা, আমি গাড়ি রেখে আসছি। তারা শপিং মলের ভেতরে প্রবেশ করলো। বেশ কিছুক্ষণ বাদে প্রণয় এলো। সবাই ভাবলো হয়তো কোনো কাজে গিয়েছিল। তারা শুরুতেই শাড়ির দোকানে গেল। প্রণয় যেবার রেহনুমা আর রবির জন্য শাড়ি কিনলো, আর বাবা চাচাদের জন্য কিনলো পাঞ্জাবি। তারা বাকিদের কার কি পছন্দ তা দেখতে বলল, সব টাকা প্রণয় দেবে। প্রণয় সবাইকে নিয়ে শপিংয়ে এলে এমনটাই করে, যার যা পছন্দ হয় তাই কিনে দেয়। যদিও তার বাবা চাচারা সবাইকে শপিংয়ের জন্য টাকা দিয়েই দেয়, তবুও প্রণয়ের সাথে শপিংয়ে এলে প্রণয় নিজেই তাদের শপিংয়ের সব টাকা দেয়। সকলে প্রণয়ের কথা শুনে নিজেদের জন্য ড্রেস দেখতে লাগলো। সবাই মোটামুটি নিজেদের পছন্দের ড্রেস খুঁজে পেয়েছে, কিন্তু বিপত্তি ঘটেছে খেয়ার বেলায়। সে অনেক খুঁজে একটি লাল খয়েরি রঙের শাড়ি আর বাসন্তী রঙের একটা শাড়ি পছন্দ করেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো দুটো শাড়ি নাকি বিক্রি হয়ে গেছে। শুনেই খেয়ার মন খারাপ হয়ে গেল। সে মনে মনে এই বলে দোকানদারকে বকাঝকা করল কিছুক্ষণ যে, যখন বিক্রি হয়ে গেছে তখন সেটা দোকানে ঝুলিয়ে রেখে মানুষের নরম তুলতুলের হৃদয় বিস্কুটের ন্যায় ভেঙে ফেলছে কেন? তার ভীষণ মন খারাপ। সব দোকান ঘুরেও তার একটি শাড়িও পছন্দ হয়নি। যখনই এই শাড়ি দুটো পছন্দ হলো তখনই শুনলো শাড়ি দুটো অলরেডি বিক্রি হয়ে গেছে। সবাই মোটামুটি নিজের পছন্দের ড্রেস, শাড়ি, পাঞ্জাবি কিনে ফেলেছে। সামিয়া, ঈশা, মিথি নিজেদের পছন্দের শাড়ি, ড্রেস কিনেছে। কেয়া মনোকষ্ট নিয়ে ভেবেছে সে আজ কিছু কিনবেই না। তবে সামিয়া, ঈশা, মিথি, প্রান্ত বলল রেহানের জোড়াজুড়িতে সে একটি ড্রেস নিল। প্রণয় কিছু কিনেনি দেখে রেহান জিজ্ঞেস করে, ভাই তুমি তো কিছু নিলে না? আমারটা পরে দেখা যাবে। তোদের সব কেনাকাটা হয়েছে? হ্যাঁ ভাই। প্রান্ত প্রণয়কে বলল, ভাই আমার না ওই পাঞ্জাবিটাও ভালো লেগেছে। যেটা ভালো লেগেছে নিয়ে নে। আচ্ছা। কেনাকাটা শেষ করে তারা বেরোলো। তারা গাড়িতে উঠলো। তখন প্রায় রাত 8টা বাজে। প্রণয় হঠাৎ গাড়ি থামালো রেস্টুরেন্টের সামনে। প্রণয় সকলকে নামতে বলল। সবাই তার পিছু পিছু রেস্টুরেন্টে বসলো। প্রণয় বলল, যে যা খাবে অর্ডার কর। সবাই নিজের পছন্দের খাবার অর্ডার করলো। তারা খেয়ে দিয়ে বেরোলো 9টায়। প্রণয় বাড়ির জন্য খাবার নিয়ে গেল। প্রণয় গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সবাই ক্লান্ত হয়ে অন্দরমহলে প্রবেশ করল। তাদের হাত ভর্তি শপিং ব্যাগ, তাদের প্রত্যেকের চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। জেবা, রেহনুমা, রুবি বাচ্চাদের এমন ক্লান্ত আদল দেখে ঠান্ডা শরবত বানিয়ে আনলেন। তারা শরবত খেয়ে কিছুটা স্বস্তি অনুভব করলো। প্রণয় এবার বাবা চাচা আর মা চাচিদের জন্য যা যা কিনেছে সব রেহনুমা আর রুবির সামনে দিয়ে বলল, মেজো মা, হ্যাঁ ছোট মা, এগুলো তোমাদের জন্য, দেখো তো পছন্দ হয় কিনা। রেহনুমা বললেন, তুই আবার এসব কিনতে গেলি কেন বাবা? আমাদের আলমারিতে তো এখনো কত নতুন শাড়ি রয়েছে। রুবি বললেন, তোর মেজমা তো ঠিকই বলেছে প্রণয়, আর পছন্দ হবে না কেন? তোর পছন্দই সবার সব সময় প্রিয়। এবার সবাই সবার শপিং জেবা, রুবি, রেহনুমাকে দেখাতে উৎসুক হয়ে পড়ল। রুবি রেহনুমার সবার শপিং দেখে বললেন, প্রণয়, বাবা তোর জন্য কি এনেছিস? প্রান্ত জবাব দেয়। ভাই নিজের জন্য কিছুই কেনেনি। রুবি রেহনুমা অবাক হয়ে বললেন, কেন রে বাবা, তুই কিছু না নিয়ে সকলের জন্য কেন এত কিছু কিনেছিস বাবা? রেহনুমা বললেন, তুই যদি কালকের মধ্যে নিজের জন্য কিছু না আনিস আমরা কিন্তু বিয়েতে যাব না বাবা।
প্রণয় কিছুক্ষণ থেমে বলে, ঠিক আছে। সবাই খুশি, একমাত্র খেয়ার মন পড়ে আছে শাড়ির কাছে। যেবার রেহনুমা রবি সকলের খাওয়ার ব্যবস্থা করতে চাইলেই সকলে বলল তারা খেয়ে এসেছে, সাথে বাড়ির জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসেছে। সকলে ক্লান্ত হয়ে জলদি খেয়ে ঘুমোতে গেল, কারণ কাল সকালে তো তাদের মিথির মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে, তাই এখন তাদের বিশ্রাম প্রয়োজন। সকালে পাখির কলকাকলিতে খেয়ার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে সে দেখতে পেল তার বিছানার জানালার পাশে কয়েকটি চড়ুই পাখি এসে বসেছে। দেখে খেয়ার মন ভীষণ ভালো হয়ে গেল। তারা সকাল সকাল উঠেই হাত মুখ ধুয়ে গোসল সেরে নাস্তা করে নিল। 10টার দিকে তারা রওনা দেবে। সবাই রেডি হতে গিয়ে এক একজন এক একটা খুঁজতে, কিন্তু কেউ তাদের কাঙ্ক্ষিত জিনিস খুঁজে পাচ্ছে না, ঠিক যেন তাদের বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। প্রতিবার কোথাও যাবার সময় বের হওয়ার আগেই তাদের এমন কাণ্ডে পুরো বাড়ি মাথায় উঠেছে। রেহান তার ঘড়ি খুঁজে পাচ্ছে না, তো প্রান্ত তার এক্সট্রা চশমা খুঁজে পাচ্ছে না। এদিকে মিথি তার কসমেটিক খুঁজে পাচ্ছে না, অন্যদিকে ঈশা তার চুলের ক্লিপ খুঁজে পাচ্ছে না। খেয়া তার পছন্দের একটা জামা খুঁজে পাচ্ছে না। সবাই মিলে বাড়িতে একটা মাছের বাজার বানিয়ে ফেলেছে। রবি তো সেদিকেই বলছে তারা যাবার সময় এমন কিছুই করবে। রুবি, জেবা, রেহিনুমা সবার খাবার দাবার গুছিয়ে নিচ্ছেন। সবশেষে তারা বের হতে সক্ষম হলো। খেয়া পড়েছে একটা কালো রঙের জামা কাপড়। প্রণয়ের পরনে স্কাই ব্লু রঙের শার্ট, ব্ল্যাক প্যান্ট। দুটো গাড়ি নিয়ে তারা রওনা দেবে। একটা গাড়িতে জেবা, রেহিনুমা, রুবি, বল্টুর মা আর ড্রাইভার যাবে, আর সব বাচ্চারা যাবে এক গাড়িতে। প্রণয় বসেছে ড্রাইভিং সিটে। কালকের ন্যায় আজও তারা সবাই একইভাবে বসেছে। সবাই বসতেই প্রণয় গাড়ি ছাড়ল। তাদের বেশ অনেকটা পথ যেতে হবে। দীর্ঘ পথ অতিক্রম করে তবেই তারা গন্তব্যে পৌঁছতে পারবে। গাড়ি ছাড়তেই তারা আনন্দে চিল্লিয়ে উঠল। প্রণয় তাদের চিল্লানো শুনে চোখ মুখ কুঁচকে ওঠে। সবাই আনন্দের ঢেউয়ে ভেসে ভুলেই গিয়েছে যে গাড়িতে প্রণয় আছে। আজ আবহাওয়া দারুণ সুন্দর। আজ অন্তরিক্ষ আষাঢ়ের মেঘলা আকাশের মতো রূপ ধারণ করেছে। চারপাশে দরুণ স্বচ্ছ শীতল বাতাস, চারপাশে বাতাসের উদ্যমতা, রাস্তা জুড়ে সবুজ গাছপালা, মনোমুগ্ধকর পরিবেশ। বৃষ্টির আগমনে প্রকৃতি এক অন্য রূপ ধারণ করেছে। খেয়ার মন তা দেখেই আনন্দে পুলকিত হয়। খেয়া নরম সুরে প্রণয়কে বলে, প্রণয় ভাই, বাইরে কি সুন্দর আবহাওয়া। গাড়ির গ্লাসগুলো খুলে দেই। প্রণয় বলে। দে। খেয়া খুশিতে সব গ্লাস নামিয়ে দিল। ঠান্ডা শীতল বাতাস এসে খেয়ার দেহ মন ছুঁয়ে দিল। খেয়ার ওষ্ঠে ফুটে উঠল স্নিগ্ধ হাসি। প্রণয় যেন একবার গাড়ির মিররে তাকিয়ে খেয়ার সেই হাসি দেখল। সামিয়া আর রেহানেরও গাড়ির মিররে চোখাচোখি হলো একবার। মাথার উপর আষাঢ়ের মেঘ ডাকা অসীম অন্তরিক্ষকে সাথে নিয়ে চারপাশে সবুজ শ্যামল অরণ্যকে পেছনে ফেলে স্বচ্ছ শীতল পবনকে ছুঁয়ে দিয়ে তারা এগিয়ে যাচ্ছে নব গন্তব্যে। বল্টু আজও গাড়িতে উঠে ঘুমে তলিয়ে গিয়েছিল। সবই আড়মোড়া ভেঙে উঠল। শীতল বাতাসে উদ্যমতার সাথে খেয়ার দীঘল কালো কেশগুলো যেন আজ বাঁধন ছাড়া হয়েছে। তাদের গাড়ি চলছে প্রায় 2 ঘন্টা হয়েছে। তাদের গাড়ি তাদের শহর ছেড়ে কিছুটা গ্রামীণ এলাকায় প্রবেশ করেছে। খেয়া মুগ্ধ নয়নে সেই মনোরম দৃশ্য উপভোগ করছে। মিথিয়াস খুব খুশি। অনেকদিন পর সে আজ তার প্রিয় মানুষটিকে দেখতে পাবে। প্রণয়কে দেখে আজ অতটা গম্ভীর মনে হচ্ছে না। এই যে তাদের চিৎকার চেঁচামেচি হই হুল্লোড়ে প্রণয়কে আজ বিরক্ত বোধ করতে দেখা যাচ্ছে না। আজ তাকে গম্ভীর না, মনে হয় শান্ত মনে হচ্ছে, যেন সে আজ কোনো শান্ত সমুদ্র হয়ে গেছে। খেয়া বাইরে থেকে চোখ সরিয়ে ভেতরে আনতেই মিররে তার আর প্রণয়ের চোখাঝুঁকি হলো। খেয়ার সাথে সাথে চোখ সরিয়ে নিল। রেহান হঠাৎ বলে উঠল, ভাই, মেঘলা আকাশ, বৃষ্টির আভাস, দীর্ঘ পথ, সব মিলিয়ে গান না হলে চিনি ছাড়া চায়ের মতো লাগছে সব। এটা গান প্লে করি ভাই। প্রণয় সম্মতি জানিয়ে বলল, কর। আজ প্রণয়ের এমন পরিবর্তন দেখে খেয়া অবাক হয়ে ক্ষণে ক্ষণে বৈদ্যুতিক শক খাচ্ছে। রেহান গাড়িতে উপস্থিত আন্ডা বাচ্চা আমজনতাকে উদ্দেশ্য করে জনপ্রতিনিধি হয়ে জানতে বলল, কোন গান শুনতে চাস তোরা? একমাত্র খেয়াবাদে সবাই এক একজন এক একটা গানের নাম বলছে, কিন্তু কোনোটাই ঠিক মনে হচ্ছে না। শেষমেশ তারা সবাই এক একটা গানের নাম বলে প্রায় চেঁচামেচি শুরু করে দিয়েছে। হঠাৎ প্রণয়ের স্বরে সবাই থমকে গেল। প্রণয় বলল, নাম না জানা পাখি, এই গানটা প্লে করতে পারিস?
খেয়া যেন এবার মহাবিশ্বের ভয়ঙ্কর কিছু শুনে ফেলেছে। প্রণয় ভাই নিজে থেকে গানের নাম বলে গান প্লে করতে বলছেন, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। এ তো খেয়ার প্রিয় গান। খেয়া নিজেকে সামলে বসলো, ভাবলো যাক প্রণয় ভাইয়ের তবে দিনে দিনে উন্নতি ঘটছে। রেহান গানটি প্লে করলো। চারপাশে হিম শীতল বাতাসের প্রাণচঞ্চলতা, ধূসর মেঘে ঢাকা অন্তরিক্ষ, রাস্তার দুধারে সবুজ মাঠ, ধানক্ষেত, গান বেজে উঠল। গান চলছে, সকলে যেন এই সময়ের সাথে মানানসই একটা গান খুঁজে পেয়েছে। খেয়া বাইরে তাকিয়ে গুনগুন করে গাইছে গানটি। গাড়ি চলছে অবিরাম। প্রায় 2 ঘন্টা পর তারা পুরোপুরি একেবারে গ্রামে ঢুকে পড়েছে। রাস্তার এক পাশ দিয়ে বয়ে গেছে স্রোতস্বিনী নদী। গাড়ি চলছে দ্রুত গতিতে। খেয়া নদী দেখতে পেয়ে জানালা দিয়ে মুগ্ধ নয়নে নদী দেখছে। গাড়ি দ্রুত চলায় সে জানালা দিয়ে পেছনে ফিরে নদী দেখে। এত সুন্দর নদী, অথচ সে একটু প্রাণ ভরে নদীর দিকে দেখতে পেল না ভেবে আক্ষেপে তার ভীষণ মন খারাপ হয়। তার মিষ্টি আদলখানি মলিন হয়। হঠাৎ প্রণয় গাড়ি থামালো। হঠাৎ গাড়ি থামায় সকলে ভরকে ওঠে। রেহান জিজ্ঞেস করে, ভাই কোনো অসুবিধা? প্রণয় স্বাভাবিকভাবে বলে ওঠে। চল নদী দেখে আসি। খেয়া যেন এবার 420 ভোল্টের বৈদ্যুতিক শক খেল। মনে মনে বলে উঠল, প্রণয় ভাইয়ের হলো কি? সামিয়া খেয়াকে চিমটি কেটে বলে, কিরে, প্রণয় ভাইয়ের হঠাৎ কি হলো? আমি নিজেও সংশয়ে আছি। সকলে অবাক হলো প্রণয়ের কথায়। প্রণয় আবার জিজ্ঞেস করলো, যেতে চাস না তোরা? সবাই অবাকের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করে একসাথে হ্যাঁ বলে উঠল। প্রণয় তাদের এমন একসাথে চিল্লিয়ে ওঠায় 2 ভ্রু উঁচু করে তাদের দিকে তাকায়। সবাই গাড়ি থেকে নামে প্রণয়ের পিছু পিছু। প্রণয় বলে, নদীর পাশেই একটা চায়ের স্টল আছে, চল চা খেয়ে আসি। প্রণয় কখনো তার ভালো লাগাগুলোকে প্রকাশ করে না। হঠাৎ প্রণয় তার মনের ভালো লাগাগুলোকে প্রকাশ করছে, তাই সকলে অবাক হচ্ছে। প্রণয়ের এমন পরিবর্তন দেখে তারা যেন এক একজন হার্ট অ্যাটাক করার মতো অবস্থায় চলে গেছে। সামিয়া খেয়াকে টেনে নিয়ে ফিসফিসিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে বলে, খেয়া, আমার তো প্রণয় ভাইয়ের এমন পরিবর্তন হজম হচ্ছে না। প্রণয় ভাই কাল থেকে আজ পর্যন্ত ওনাকে জ্বালানোর কারণে আবার আমাদের সবাইকে জঙ্গলে টঙ্গলে ফেলে আসার জন্য এমন ভালো ব্যবহার করছেন না তো? খেয়া সামিয়ার কথা শুনে বিরক্ত হয়ে বলে, এ ব্যাপারে সারাদিন তো রেহান ভাই বলে মুখে ফেনা তুলে আমার কান ঝালাফালা করে ফেলিস। প্রণয় ভাই যে সেই হিসেবে তোর ভাসুর হয়, সে খেয়াল আছে তোর? গুরুজনের সাথে বেয়াদবি। সামিয়া এবার হুঁশ ফিরে আসতেই বলে ওঠে। ওহ, দুঃখিত। সামিয়া আবার বলে ওঠে, অন্য হিসেব তো প্রণয় ভাই আমার দুলা ভাইও হয়। খেয়া এবার রেগে তাকায় সামিয়ার দিকে, বলে, এবার প্রণয় ভাই তোকে জঙ্গলে না ফেলেও আমি তোকে ওই নদীতে ফেলে আসবো। প্রণয় গাড়ি পেছনে নিয়ে নদীর কাছে গিয়ে গাড়ি থামালো। গাড়ি থেকে নামতেই শীতল বাতাস হৃদয় ছুঁয়ে গেল। প্রণয়ের পিছু পিছু তারা রাস্তার ওপারে গেল। তারা দেখতে পেল একটা ছোট্ট টঙের দোকান। একজন বৃদ্ধ বসে আছেন দোকানে। প্রণয় গিয়ে বলল, চাচা 8 কাপ চা দিন। বৃদ্ধ লোকটি হাসি মুখে আচ্ছা বলল। প্রণয় এগিয়ে গেল নদীর দিকে। তারাও প্রণয়ের পিছন পিছন এগিয়ে গেল। খেয়া উত্তাল নদী দেখে ভীষণ খুশি হলো। ঈশা খুশিতে দৌড়ে চলছে। কিছুক্ষণ পরই তাদের ডাকলেন টং দোকানের চাচা। তারা চা খেতে চলে গেল। কাঠের বেঞ্চে বসে তারা ধোয়া ওঠা চা খাচ্ছে। সে এক অন্য অনুভূতি। চা খেয়ে বিদায় নেবার সময় প্রণয় 1000 টাকার একটা নোট দিল বৃদ্ধ চাচাকে, কিন্তু চাচা জানালেন তার কাছে 1000 টাকার খুচরো নেই। প্রণয় বলল, অসুবিধা নেই, আপনি পুরোটা রেখে দিন চাচা। তারা চা খেয়ে গাড়িতে এসে বসলো। প্রণয় আবার গাড়ি স্টার্ট দিল। এবার আকাশ ভেঙে বৃষ্টির আবির্ভাব ঘটল। বাইরে বৃষ্টি পড়ছে। তাদের গাড়ি এগিয়ে চলছে। তাদের শহরের হতে বেশ কয়েকটা জেলা পার হয়ে তবেই মিথির মামার বাড়ি, তাই পথটাও দীর্ঘ। এবার বৃষ্টি কিছুটা থেমেছে। গাড়ি এবার একটা শহরে প্রবেশ করেছে। চারপাশে বড় বড় দোকানপাট। প্রণয় গাড়ি থামালো। সে গাড়ি থেকে নেমে সকলের জন্য চকলেট আর আইসক্রিম কিনে আনলো। প্রণয় সবসময় সবার জন্য 2 হাত উজাড় করে টাকা খরচ করে। সে আগে থেকেই এমন। সে শুধু গম্ভীর স্বভাবের।
আর অন্যায় দেখলে তার রাগ মাথা চাড়া দিয়ে ওঠে, এই আর কি। তাছাড়া বাকি সব একদম পারফেক্ট। দীর্ঘ 7 ঘন্টার জার্নি শেষে তারা গন্তব্যে এসে পৌঁছালো। গাড়ি থামলো একটা বিশাল বাড়ির সম্মুখে। বাড়ির দোতলা বিশিষ্ট। বাড়িটি বেশ পুরনো, বিয়ের উপলক্ষে বেশ সুন্দর করে পুরো বাড়ি সাজানো হয়েছে। বাড়ির একপাশে বিশাল পদ্ম পুকুর, তার চারপাশে সারি সারি নারকেল গাছ, বিশাল আম বাগান। এই গ্রামে একমাত্র এই একটি বাড়ি সকলের নজর কাড়ে। জেবা, রুবি, রেহিনুমা আর বল্টুর মা আগেই এসে পৌঁছেছেন। প্রণয়ের গাড়ির আওয়াজ পেতেই ভেতর থেকে সবাই ছুটে এলো। তারা গাড়ি থেকে নামলো। তাদের স্বাগত জানাতে দাঁড়িয়ে আছেন জবেদা তালুকদার। তার পরনে সাদা শাড়ি, চোখে চশমা, মাথার আধা পাকা পরিপাটি করে খোপা করা চুলগুলো শাড়ির আঁচলে ঢাকা, হাতে একটি লাঠি। তিনি মিথির নানি। মিথির নানার মৃত্যুর পর তালুকদার বাড়ির সবকিছু তিনি নিজ হাতে সামলেছেন। ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন একা হাতে। তার পাশেই দাঁড়ানো মিথির 3 মামা, বড়জন জামশেদ তালুকদার, মেজজন জসিম তালুকদার আর ছোটজন রহিম তালুকদার। তাদেরই একমাত্র বোন রেহিনুমা। সবাই গাড়ি থেকে নেমে সালাম দিল তাদের। খেয়া, মিথি, প্রান্ত, ঈশা সবাই একসাথে জড়িয়ে ধরল জবেদা তালুকদারকে। তিনিও সকলকে জড়িয়ে ধরে স্নেহ করলেন। এবার তিনি প্রণয় আর রেহানকে জড়িয়ে ধরলেন। প্রণয়কে তিনি রেহানের মতো বরং তার চেয়ে বেশি ভালোবাসেন। প্রণয়ের স্বভাব, আচরণ, জ্ঞান, বুদ্ধির প্রখরতার জন্য সে ছোট্টবেলা থেকেই প্রণয় জবেদা তালুকদারের চোখের মণি। ছোটবেলায় প্রণয় রেহনুমার সাথে কত এসেছে এ বাড়িতে। মিথির নানি, মামা, মামিরা যেমন প্রণয়কে নিজের নাতি কিংবা ভাগ্নে হিসেবেই চেনে, প্রণয়ও তেমন এই বাড়িকে নিজের নানা বাড়ি বা মামা বাড়ি হিসেবেই চেনে। প্রণয় জিজ্ঞেস করল, কেমন আছো নানুমণি? জবেদা তালুকদার হাসি মুখে বললেন, তোদের দেখে খুব ভালো আছি নানু ভাই। খেয়া সামিয়াকে পরিচয় করিয়ে দিল সবার সাথে। সকলের সাথে কুশল বিনিময় সেরে তারা ভেতরে প্রবেশের জন্য পা বাড়ালো। তারা পা বাড়াতেই হঠাৎ করেই আবির এলো সামনে। প্রণয় যেন এতদিন পর নিজের প্রাণপ্রিয় বন্ধুকে দেখে ভীষণ অবাক হলো। আবির এসে প্রণয়কে জড়িয়ে ধরে, প্রণয়ও জড়িয়ে ধরে বন্ধুকে। একমাত্র মিথি জানে যে আবির দেশে ফিরেছে। আবির 6 মাস আগে বাবার ব্যবসার কাজে বিদেশে গিয়েছিল, কিন্তু সে প্রণয়কে সারপ্রাইজ দিতে কাউকে জানায়নি, একমাত্র মিথিকে বাদে। প্রণয় বলে, তুই? হ্যাঁ, কাল রাতেও তো কথা হয়েছিল, তুই একবারও জানালি যে তুই দেশে ফিরছিস। জানালে তোকে সারপ্রাইজ কি করে দিতাম। এবার রেহান জড়িয়ে ধরে আবিরকে। এতদিন পর প্রিয় মানুষকে দেখে মিথির চোখে পানি এসেছে। সে সবার আড়ালে চোখের পানি মুছে নেয়। আবির তাকালেও প্রিয়তমার পানে। প্রিয়তমার এই প্রিয় মুখখানি দেখার জন্যই তার প্রাণ পাখিটা আনচান করে। আবির বাবা মায়ের একমাত্র ছেলে, ফর্সা সুদর্শন যুবক সে। প্রণয় তার প্রাণপ্রিয় একমাত্র বন্ধু। ছোটবেলা থেকে দুজন দুজনের জান প্রাণ। তবে আবির প্রণয়ের উল্টো। সে হলো হাসি খুশি, খোলা মনের মানুষ। ছোটদের সাথে বেশ দারুণভাবে মিশতে জানে সে। তাই খেয়া, সামিয়া, প্রান্ত, ঈশা, বল্টুর সাথে বেশ মিল তার সাথে। ছোটবেলা থেকে প্রণয় আর আবিরের এমন অবিস্মরণীয় মিল দেখে মুশকিল আহসান গ্রুপের সদস্যরা অর্থাৎ খেয়া, মিথি, সামিয়া, ঈশা, প্রান্ত, বল্টু মজা করে এজন্যই প্রণয়ের আড়ালে তাদের লাভ বার্ড বলে ডাকে। আবির অবশ্য জানে, কিন্তু প্রণয় জানলে খবর আছে। আবির এবার তাকালো। খেয়া, সামিয়া, ঈশা, বল্টু প্রান্তর দিকে জিজ্ঞেস করলো, কি খবর মুশকিল আসান গ্রুপ? তারা সবাই একসাথে জানালো তারা খুব ভালো আছে। খেয়া জিজ্ঞেস করলো, আপনি কেমন আছেন আবির ভাই? আবির হেসে জানালো, আমিও ভালো আছি চড়ুই পাখি। আবির ছোটবেলা থেকেই খেয়াকে চড়ুই পাখি বলে ডাকে। বল্টু বলল, আবির ভাই তুমি আসবে অথচ খালা কিছু জানালো না আমাকে। আগে জানলে তো আমি তোমাকে চকলেট আনতে বলতাম। এনেছি সব এনেছি। তোর খাবার স্বভাব কোনোদিন যাবে না। সবাই একসাথে হেসে উঠল। তারা বাড়ির ভেতরে প্রবেশ করলো। ভেতরে গিয়ে বাকিদের সাথেও তারা কুশল বিনিময় শেষ করলো। মিথির বড় মামার একমাত্র মেয়ে জ্যোতির বিয়ে আজ। সে রেহানের সমবয়সী প্রায়। আর তার ভাই জাহিদ এবার একাদশ শ্রেণীতে। মিথির মেঝো মামার 2 মেয়ে, বড় মেয়ে তৃপ্তি আর ছোট মেয়ে দৃপ্তি।
তৃপ্তি এবার দ্বাদশ শ্রেণীতে পড়ে, আর দীপ্তি দশম শ্রেণীতে পড়ে। আর ছোট মামার এক ছেলে এক মেয়ে। ছেলে রাফি ক্লাস 10-এ পড়ে, আর মেয়ে রাফিয়া ক্লাস 9-এ পড়ে। মিথির বড় মামা জামশেদ শেখ ডাকতেই তৃপ্তি, দীপ্তি আর রাফিয়া ছুটে এলো। জামশেদ তালুকদার তাদেরকে বললেন প্রণয়দের সবাইকে উপরতলার ঘরে নিয়ে যেতে। তৃপ্তি আর রাফিয়া লাজুক হেসে দুজনই প্রণয়ের একটি ব্যাগ নেয়ার জন্য যেন ঝাঁপিয়ে পড়ল, আর দীপ্তি লাজুক হেসে রেহানের ব্যাগ হাতে নিল, যেন তারা কোনো ব্যাগ নয়, কোনো লটারির টিকিট পেয়েছে। কিন্তু খেয়া, মিথি, প্রান্ত, ঈশা, সামিয়ার ব্যাগ নেয়ার কোনো মানুষ দেখা গেল না। প্রণয় রেহানের প্রতি এমন জামাই আদর দেখে তারা অসহায়ের মতো একে অপরের মুখ চেয়ে নিজেরাই নিজেদের ব্যাগ নিয়ে উপরে উঠল। খেয়া, মিথি, সামিয়া, ঈশাদের তাদের জন্য ঠিক করা ঘরে এসেছে। বেশ পরিপাটি করে গুছিয়ে রাখা হয়েছে ঘরগুলো। খেয়া ঘরে ঢুকেই দক্ষিণের জানালাটা খুলে দেয়। অমনি কিছু শীতল হাওয়া এসে তাকে ছুঁয়ে দিল। খেয়া প্রাণ ভরে শ্বাস নেয়। কতদিন পর এমন গ্রামীণ পরিবেশে সে এসেছে। প্রকৃতির এত কাছে কাছে থাকতে তার ভীষণ ভালো লাগে। জানালা দিয়ে সোজা চোখ যায় পদ্ম পুকুরে। কি সুন্দর পদ্ম ফুটে আছে সেথায়। তার মনে হলো সে যেন এক স্বপ্ন রাজ্যে চলে এসেছে। খেয়ার মনে মনে ভাবে তার যদি এমন একটি পদ্মপুকুর থাকতো। খেয়া সেই ছোট্টবেলায় একবার এসেছিল মিথির নানা বাড়িতে। সামিয়া আর ঈশা এসেই শুয়ে পড়েছে খাটে। মিথি নিজের প্রয়োজনীয় জিনিসপত্র বের করছে। খেয়াদের ঘরের বিপরীত দিকের ঘরখানা দেয়া হয়েছে প্রণয়দের। সেখানে প্রণয়, রেহান আর প্রান্ত, অর্থাৎ তারা 3 ভাই জামশেদ তালুকদার আর জসিম তালুকদার বিয়ের আয়োজনে ভীষণ ব্যস্ত। তার ভাই রহিম তালুকদার বিদেশে থাকেন, তাই সব কাজ তাদের 2 ভাইকেই করতে হচ্ছে। কাজের লোকজন থাকা সত্ত্বেও তারা সব দিকে ছুটতে ছুটতে দিশেহারা। যতই কাজের লোক থাকুক, নিজেদের বাড়ির অনুষ্ঠানে নিজের বাড়ির ছেলেরা না পারলে অন্য মানুষ দিয়ে তা আর মনমতো সব হয় না। তাদের বাড়িতে ছেলেই মাত্র 2, জাহিদ আর রাফি। তারা তো দুজনেই এখনো ছোট। তারা তো সেভাবে বিয়ের মতো আয়োজনের দায়িত্বভার নেয়ার মতো পরিপক্ক নয়। জামশেদ তালুকদার ও জসিম তালুকদার কাজ দেখিয়ে দেওয়ার পরও তাদের ছেলেরা হিমশিম খাচ্ছেন। তাদের ছেলেদেরই বা দোষ কিসে? এসব দায়িত্ব পালনের মতো পরিপক্কতা তাদের মাঝে এখনো আসেনি। তারাও বাপ চাচাদের কথার সাথে তাল মিলিয়ে কোনো কাজ করতে পারছে না। প্রণয়, আবির, রেহান, প্রান্ত, বটু দোতলা থেকে নিচে নেমে আসে। তারা নিজেদের ব্যাগপত্র রেখে সবেই নামছে। প্রণয়ের চোখে পড়ল জামশেদ তালুকদার ও জসিম তালুকদারের দুশ্চিন্তাগ্রস্ত মুখ। সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কোনো অসুবিধা মামা? জামশেদ তালুকদার বললেন, মেয়েটার বিয়ের আয়োজন নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি। জাহিদ আর রাফি সেভাবে কোনো কিছুই গুছিয়ে করতে পারছে না। প্রণয় বলল, দুশ্চিন্তা করো না মামা, আমরা তো আছি। আর জাহিদ আর রাফি ওরা তো ছোট মানুষ। এসব দায়িত্ব ওদের জন্য বেশ কষ্টকর। আমরা সব দায়িত্ব নিচ্ছি। যদি তো আমার বোন, তাই না? জসিম তালুকদার বলেন, না না, প্রণয়টা হয় কি করে? তোমরা বেড়াতে এসেছো, তোমরা এবারের মেহমান। এসব কাজ তোমরা করবে কেন? আমরা সামলে নেব। প্রণয় বলে, বোনের বিয়েতে ভাই কাজ করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। যদি তো মিথির মতোই, তাই না? মিথির বিয়ে হলে তো আজ আমরা এসবই করতাম। মিথির বিয়েতে তো আবির আর বল্টু ভাইয়ের মতো সব দায়িত্ব পালন করবে। প্রণয় জিজ্ঞেস করে আবিরকে, কি বলিস আবির? আবির এর হৃদয়খানা যেন এক্ষুনি উড়ন্ত তেলাপোকার ন্যায় লাফিয়ে বেরিয়ে আসার উপক্রম। প্রণয়ের সাংঘাতিক বাণীতে মিথিকে কিনা তার বোন বানিয়ে দিয়েছে। প্রণয়ের এমন মারাত্মক বাণী শুনিয়ে আবিরের মুখখানি সাদা কালো টেলিভিশনের ন্যায় ফ্যাকাশে হয়ে গেছে। প্রাণপ্রিয় বন্ধুর মুখে প্রিয়তমাকে বোন হিসেবে আখ্যায়িত করা শুনে তার মুখ হয়ে গেছে ধুধু মরুভূমির ন্যায়। যেন তার হৃদয়টাকে কেউ হামান দিস্তায় ফেলে আদা রসুনের মতো ইচ্ছে মতো সেচেছে। প্রণয় আবিরের মুখে জবাব শোনার জন্য তাকিয়ে আছে। তার এমন পুষ্টিহীনতায় জর্জরিত ফ্যাকাশের মুখ দেখে প্রণয় ভুরু কুঁচকে যায়। আবির প্রণয়ের এমন গোয়েন্দামার্কা চাহলে দেখে নিরুপায় হয়ে মনে মনে নানা বলে চিলিয়ে উঠলেও সকলের সামনে নার্সারিতে পড়ুয়া ভদ্র বালকের ন্যায় মাথা উপর নিচ করে হ্যাঁ জানালো। জামশেদ তালুকদার বলেন, তোমরা এত দূর জার্নি করে এসেছো, আগে বিশ্রাম নাও, নাস্তা করো, তারপর না হয় সেসব করো। প্রণয় বলল, মামা আমরা গাড়িতে নাস্তা করেছি, পৌঁছাবার জাস্ট কিছুক্ষণ আগে। আগে কাজটা সেরে নি।
প্রণয় জামশেদ তালুকদার আর জসিম তালুকদারকে এইসব বিষয় নিয়ে নিশ্চিন্তে থাকতে বলেছে। বিয়ে স্টেজ, প্যান্ডেল সব কিছুর দায়িত্ব সে নিচ্ছে। তার কথায় নিশ্চিন্ত হয়েছেন জসিম ও জামশেদ তালুকদার। তারা জানেন প্রণয় যখন দায়িত্ব নিয়েছে সেখানে কোনো ত্রুটি হবে না, তাই তারা নিশ্চিন্তে অন্যদিকে দেখার জন্য চলে গেছেন। প্রণয়ের দিকে নির্দেশনায় আবির, রেহান, পল্টু, প্রান্ত, জাহিদ আর রাফি কাজ করছে। প্রণয় স্টেজ সাজাচ্ছে, তার পরনে ব্ল্যাক কালার ওয়ালা হাফ হাতা টি শার্ট, তাতে তার বলিষ্ঠ বাহুদয় দৃশ্যমান ব্ল্যাক প্যান্ট, হাতে ব্ল্যাক ঘড়ি। আবির লাইটিংয়ের দিকটা সামলাচ্ছে, রেহান ফুল দিয়ে সাজাচ্ছে, আর পল্টু, প্রান্ত, জাহিদ, রাফি তাদের কাজে সাহায্য করছে। খেয়া, মিথি, ঈশা, সামিয়া নিচে নেমে এসেছে। তারা কিছুটা দূরে চেয়ারে বসে তাদের কাজ দেখছে। প্রণয় কাজ করছে। খেয়ার মনে হলো প্রণয়কে এক গ্লাস শরবত বানিয়ে দিতে, কিন্তু এটা তো তার নিজের বাড়ি না, একই প্রায় অচেনা জায়গা, তার উপর বিয়ে বাড়ি। এখানে কি করে সে শরবত বানিয়ে আনবে? হঠাৎ মিথির মামাতো বোন তৃপ্তি এসে প্রণয়কে এক গ্লাস শরবত এগিয়ে দিল। প্রণয় তৃপ্তিকে দেখে ভ্রুকুচকে তাকায়। তৃপ্তির নতুন বৌদের মতো লাজুক হেসে শরবতের গ্লাস এগিয়ে দাঁড়িয়ে আছে। খেয়া, মিথি, সামিয়া অবাক হয়ে চেয়ে আছে সেদিকে। তৃপ্তি বলে, আপনি ঘেমে গেছেন, একটু শরবত খেয়ে নিন। প্রণয় গম্ভীর গলায় ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, এক গ্লাসে বানিয়ে এনেছো? তৃপ্তি উৎসাহিত হয়ে বলে, হ্যাঁ, আপনার জন্যই এনেছি। আপনি আরো খাবেন? আমি আরো বানিয়ে আনছি। প্রণয় বলে, না, আমি শরবত খাবো না। তুমি আরো কয়েক গ্লাস বানিয়ে রেহান, আবির, প্রান্ত সবাইকে দাও। তৃপ্তির মুখখানা গাড়ির ফাটা টায়ারের মতো চুপসে গেল। যেন মনে হলো সে বহু আশা করে 7 সমুদ্র 13 নদী পার হয়ে কোনো মহাসাগর হতে এক গ্লাস পানি এনে শরবত বানিয়ে প্রণয়কে খাওয়াতে অপেক্ষায় ছিল। খেয়া, মিথি, সামিয়া আড়ালে বসে বসে সবটাই দেখছিল। কিছুক্ষণ পর মিথির মামাতো বোন রাফিয়া এলো, তার হাতে হাত পাখা। খেয়া, মিথি, সামিয়া গাছতলায় চেয়ার পেতে বসে আছে। তারা ভেবেছে রাফিয়া হয়তো তাদের জন্য পাখা এনেছে, বরং তাদের চরমভাবে ভুল প্রমাণিত করে রাফিয়া ছুটল প্রণয়ের পানে। সেও নববধূদের ন্যায় লাজুক হেসে হাত পাখাটি প্রণয়ের অভিমুখে এগিয়ে নিল, বলল, আপনার মনে হয় গরম লাগছে, আমি আপনাকে বাতাস করি। ভ্রুকুচকে চায়, বলে, তুমি কি চশমা পরো? ভুলে ঘরে রেখে এসেছো? রাফিয়া অবাক হয়ে বলে, না তো, কেন? প্রণয় বলে, এখানে দুটো স্ট্যান্ড ফ্যান রয়েছে, তুমি মনে হয় সেটা দেখোনি। রাফিয়া ভেবাচাকা খায় প্রণয়ের কথা শুনে। খেয়া, মিথি, সামিয়া চুপি চুপি হাসে প্রণয়ের কথা শুনে। গোধূলি বেলায় মিঠি রোদ এসে পড়েছে খেয়ার মুখপানে। প্রণয়, রেহান, আবিররা তাদের কাজ শেষ করেছে, তারা ফ্রেশ হতে গেছে। গোধূলি লগ্নে রবির মিঠি কিরণে আলোকিত হয় সপ্তদশী কিশোরীর মায়াবী অদলখানে। তা দেখে মনে হয় যেন শত সভ্যতা এখানেই থমকে যাবে বিনা বাক্যে। তার বাদামি বর্ণের চোখের মণি গোধূলি আলোয় আলোকিত হয়ে যেন শতাব্দীর প্রকট মায়াজালে আবদ্ধ করে রাখে। গোধূলি লগ্নের এই মিঠি কিরণে তার মায়াবী আদলখানি যেন অরফিয়াসের বাঁশরীর ন্যায় মন্ত্রমুগ্ধ করে রাখে, যেখানে নিঃসন্দেহে থমকে যেতে পারে কোনো পুরুষ হৃদয়। খেয়া বসে আছে, তার মুখ গোধূলি বেলায় মিঠি প্রভায় আলোকিত। সপ্তদশী কিশোরী পদ্ম পুকুর পাড়ে বসে আপন ভাবনায় মগ্ন। সে একাই এসে বসেছে এখানে। এরপর সামিয়া এসেছিল যদিও, তবে মিঠির ডাকে সে আবার বাড়ির ভেতরে চলে গেছে। প্রণয়, রেহান, আবিররা এখনও কাজ করছে, কিন্তু খেয়া যেন এই অপরূপ প্রকৃতির মায়ায় আটকে গেছে। কি সুন্দর লাগছে পদ্মগুলোকে, চারপাশে ঝিরিঝিরি হাওয়া বইছে। খেয়ার মনে হচ্ছে সে যদি এই পদ্ম পুকুরের পাড়ে একটা বাড়ি বানাতে পারত, অট্টালিকা নয় বরং ছোট্ট একটা করে ঘর। এরকম প্রকৃতি আর দিনজুড়ে এক মুঠো সুখ। তার ইচ্ছে করছে একটা পদ্ম ফুল নিতে, কিন্তু সে তো সাঁতার জানে না। কাকে বলবে পুকুরে সাঁতরে একটা পদ্ম ফুল এনে দিতে? বলতেও প্রান্তও সাঁতার জানে না। প্রণয় ভাইকে তো তার বলারই সাহস নেই, আর রেহান ভাইকে পদ্মফুল এনে দিতে বললে এনে তো দেবেই না, বরং নির্ঘাত সবাইকে উল্টো বলে বেড়াবে। খেয়া পদ্মফুল ভাজি করে খেতে চেয়ে আমাকে পুকুরে নামতে বলেছে, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। রেহান ভাই তো এমনই, উনি হচ্ছেন শান্তশিষ্ট লেস বিশিষ্ট একজন ভদ্রলোক। তিনি ভাবেন তিনি দুনিয়ার একমাত্র ভদ্রলোক। খেয়ার মন পড়ে রয়েছে পুকুরের পদ্মগুরুর কাছে। প্রণয় এতক্ষণ কাজ করে ঘেমে গেছে ভীষণ। খেয়া দুনিয়ার ধ্যান জ্ঞান ভুলে পদ্ম ফুলের আক্ষেপে তীব্রভাবে শোকাহত।
প্রণয় এসেছে পুকুর পাড়ে, সেদিকে খেয়ার কোনো খেয়াল নেই। তার দৃষ্টির সীমানা জুড়ে কেবল পদ্ম ফুলের বিচরণ। প্রণয় এসেছে পুকুরে গোসল করতে। বিয়ের স্টেজ প্যান্ডেল সাজিয়ে সে একেবারে ঘেমে গেছে, তাই সে এই অবেলায় গোসল করতে এসেছে। সে বেশ ভালো সাঁতার কাটতে জানে। আবির আর রেহানও কিছুক্ষণ পরেই চলে আসবে। তারা ব্যাগ থেকে নিজেদের জামা কাপড় বের করে রেখে আসতে গিয়েছে। প্রান্ত আর বল্টু সাঁতার না জানা সত্ত্বেও পুকুরে গোসলের আবদার ধরেছিল। প্রণয় প্রথমে না বলেছিল, কারণ দুটোর একটাও সাঁতার জানে না। 14 বছরের প্রান্ত অনেকক্ষণ ন্যাকা কান্না কেঁদে হাতে পায়ে ধরে প্রণয়কে রাজি করিয়েছে। ভাইয়ের এমন কান্নাকাটি দেখে প্রণয় প্রান্তকে পুকুরে নামার অনুমতি দিয়েছে। তবে প্রণয় বলেছে বল্টু আর প্রান্ত পুকুর পাড়ের সিঁড়িতে বসে হাঁটু পানিতে গোসল করতে। প্রণয় দেখে খেয়া এখনও আপন ভাবনায় পুকুরের দিকেই চেয়ে আছে। প্রণয় সরু চোখে তাকায় খেয়ার পানে। প্রণয় বলে ওঠে, তুই এই সময় এখানে কি করছিস? খেয়ার ধ্যান ভাঙে প্রণয়ের বাণীতে। সে উল্টো জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন? প্রণয় ভাবলেশীনভাবে জবাব দেয়, পুকুরে ফুটবল খেলবো। খেলবি তুই? খেয়া ভেবাচেকা খায়, সবেগে মাথা নাড়িয়ে না জানায়। প্রণয় কিছুটা খেয়ার সামনে এগিয়ে মাথা নামিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলে, আমার গোসল দেখার জন্য বসে আছিস? জীবনে প্রথম প্রণয়ের এহেন কথা শুনে খেয়ার কান দুটো যেন গরম হয়ে গেল। খেয়া বলে ওঠে, ছি ছি, আমি কেন আপনার গোসল দেখতে যাব? প্রণয় ভাই গোসল করবেন সেটা আগে বললেই হতো। প্রণয় পুকুরে নামছে, তা দেখে খেয়া চলে যেতে নিতেই প্রণয় পিছু রেখে বলে ওঠে, দাঁড়া। খেয়ার পা দুটো থেমে গেল প্রণয়ের গলার স্বরে। খেয়া পিছু না ঘুরে কপট রাগ দেখিয়ে বলে, এখন কি আপনার গোসল দেখতে দাওয়াত দিচ্ছেন? আমি ঘরে যাচ্ছি প্রণয় ভাই। প্রণয় এবার তার স্বভাবজনিত ভাবে কণ্ঠে গম্ভীরতা এনে বলে, দাঁড়াতে বলেছি তোকে। প্রণয়ের সে চিরচেনা গম্ভীর কণ্ঠস্বর শুনে খেয়ার পদযুগল আপনা আপনি থেমে গেল, কিন্তু সে পেছনে ফিরে তাকালো না। হঠাৎ সে তার সামনে এক হাত ভর্তি পদ্মফুল দেখতে পেল। সে বড় বড় চোখ করে চেয়ে আছে সেই হাতের পানে। মনে মনে ভেবে সে হাত অ্যাটাক করার মতো অবস্থায় চলে যাচ্ছে, যেন যে প্রণয় তার জন্য নিজে পদ্মফুল নিয়ে এসেছে। যেই পদ্ম ফুলের জন্য তার মন আনচান করছিল সেই পদ্মফুল। খেয়া বুঝতে পারছে না সে পদ্মফুলের আক্ষেপে দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখছে কিনা। প্রণয়ের ঝাড়িতে সে ঠিকই বুঝতে সক্ষম হলো যে সে স্বপ্ন দেখছে না মোটেই। সত্যি সত্যি প্রণয় তার জন্য হাত ভর্তি করে পদ্ম এনেছে। খেয়া যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। তার ওষ্ঠে ফুটে উঠল স্নিগ্ধ হাসি। প্রণয় খেয়ার এমন ভাবুক ভঙ্গি দেখে বলে ওঠে, নিবি নাকি যেখান থেকে তুলে এনেছি সেখানে ফেলে আসবো? খেয়া বলে ওঠে, না না না, আপনি এত নির্দয় কেন প্রণয় ভাই? এত সুন্দর ফুল কেউ ফেলে দেয়? প্রণয় ভ্রু কুঁচকে চায়। খেয়া ফুলগুলো অতি যত্নে হাতে নেয়। খেয়া মিষ্টি হেসে বলে ওঠে, ধন্যবাদ। প্রণয়ের চোখে তাকাতেই দেখে প্রণয় তার চোখে শীতল দৃষ্টিতে চেয়ে আছে। ইতিমধ্যে আবির, রেহান, প্রান্ত আর বল্টু হাজির হলো। আবির খেয়াকে দেখে বলে, কি ব্যাপার চড়ুই পাখি? খেয়া কিছু বলবে তার আগে রেহান খেয়ার হাতের পদ্ম ফুল দেখে মজা নিতে বলে উঠল, কিরে খেয়া, দুনিয়ার শাক সবজির অভাব পড়েছে, তুই কিনা শেষমেশ পদ্ম ফুল পাতা ভাইজে খাবি? খেয়ার ভীষণ রাগ উঠছে রেহানের উপর। সে তো আগে ভেবে রেখেছে যে রেহান এমন কিছুই বলবে। খেয়ার রেগে রেহানকে বলে উঠল, সামিরা এগুলো আপনাকে 3 বেলা রেঁধে খাওয়াবে, তাই তুলে এনেছি। গোসল সেরে সোজা প্লেট নিয়ে চলে আসবেন। বলেই খেয়া চলে গেল। আবির, প্রান্ত, বল্টু হাসছে খেয়ার কথা শুনে। রেহান যেন বোবা হয়ে গেল বোনের কথা শুনে। প্রণয় পুকুরে নিজের মতো পুকুরে নামলো। সূর্য আপন নিয়মে পশ্চিমের কোণে হেরে পড়েছে। চঞ্চল হাওয়া এলোমেলো হয়ে ছুটছে, প্রায় সন্ধে হয়ে এসেছে। আবছা আধারে জোনাকির আলোর মিছিল ঝোপে ঝাড়ে। তালুকদার বাড়ি মেহমান ভরে উঠেছে। প্রণয়, আবির, বল্টু, প্রান্ত গোসল সেরে পুকুর থেকে উঠল। সকলে উঠে পড়লেও রেহান উঠছে না দেখে আবির বলল, কিরে উঠছিস না কেন? রেহান বলে, আবির ভাই তোমরা যাও, আমি আসছি। প্রণয় চলে গেল। আবির, বল্টু, প্রান্ত প্রণয়ের পিছু পিছু চলে গেল। বাড়িতে অতিথিদের সমাগম। বিয়ে বাড়ি মানেই হই হুল্লোড়, কোলাহল। তাই সামিয়া বিশাল উঠোনের এক কোণে জারুল গাছের নিচে দাঁড়িয়ে মায়ের সাথে ফোনে কথা বলছে।
কথা শেষ হলো তার। বাড়ির ভেতরে প্রবেশ করতেই পেছনে ঘুরতেই আটকে উঠল সামিয়া। সন্ধ্যার আবছা আধারে নিজের বিপরীতে তার খাম্বান্নায় আস্ত একটা মানুষকে দেখে সে চমকে জোরে সোরে চিল্লিয়ে উঠল। সামিয়ার মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেছে, কিন্তু তাকে এভাবে ভয় পাইয়ে সামনের মানুষটি ঠিক আধারের মাঝে নিজের 420 ভোল্টের লাইটের ন্যায় সাদা চকচকে দুপাটি দাঁত বের করে মুখে হাসি বজায় রেখেছে, যেন কোনো টুথপেস্ট কোম্পানির বিজ্ঞাপন চলছে। সামিয়া ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সামনের ব্যক্তিটির মুখে উঁচিয়ে ধরলেও তার ফোনের লাইটের আলোয় ব্যক্তির মুখ দেখা গেল। ব্যক্তিটি হলো রেহান। সামিয়া রেগে গিয়ে বলল, রেহান ভাই, আপনি কি আমাকে মেরে ফেলতে চাইছেন? তোকে আমি মারতে যাব কোন সুখে? তবে এমন ঘুটঘুটে আধারে 420 ভোল্টের ফকফকা দাঁত বের করে এমন খাম্বার মতো দাঁড়িয়ে টুথপেস্টের বিজ্ঞাপন করছেন কেন? কারণ এই যে তুই ভয় পেলি আর আমি পেলাম শান্তি। সামিয়া অবাক লোচনে যায়। রেহান বলে, তুই নাকি আমাকে 3 বেলা পদ্মফুল লতা পাতা রেঁধে খাওয়ানোর দায়িত্ব নিয়েছিস? সামিয়া বলল, আপনি চাইলে সারা জীবন রেঁধে খাওয়াতে পারি। দুজনের চোখে চোখ যেন কিছু বলা হয়ে গেল, যা কখনো সরাসরি মুখে বলা হয়নি। রেহান পেছন থেকে হাত সামনে এনে বলল, নে, আমার হাতের এই পদ্মফুলটা না হলে তোর তরকারি খাওয়াই যাবে না। সামিয়া প্রিয় পুরুষের নিকট হতে এমন ভালোবাসার উপহার পেয়ে যেন খুশিতে আটখানা হয়ে গেল। মুখে ফুটে উঠল মিষ্টি হাসি। সে জানে রেহান তাকে জ্বালাতে ভালোবাসে। সামিয়া বলল, ধন্যবাদ। হঠাৎ খেয়ার ডাক শোনা যেতেই রেহান চলে গেল। সামিয়া খেয়ার ডাকে বাড়ির ভেতরে প্রবেশ করল। খেয়া আর সামিয়া ছাদে গেল। খেয়া সামিয়ার হাতে পদ্মফুল দেখে হেসে জিজ্ঞেস করল, আজকাল যেন কারোর মন একটু বেশি উড়ু উড়ু করছে। সামিয়া হেসে বলে, মন মনের ঠিকানা পেয়েছে তো তাই। খেয়া তারা ঝলমলে আকাশের পানে দৃষ্টি রেখে গুনগুন করে গাইল, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। সে যেন আমায় ডাকে, দেখি না কোথাও তাকে, ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। রাতেরই ঘুম ভাঙিয়ে আমারে মন সাজিয়ে, সে আমায় ছুঁয়ে ছুঁয়ে স্বপ্ন যেন এঁকে যায়। গান শেষ হতেই খেয়া বলল, সে আমার শত জনমের অতি চেনা এক প্রজ্জ্বল নক্ষত্র। বেশ কিছুক্ষণ দুজন গল্প করে নিচে নেমে এলো। তারা ঘরে আসতেই মিঠি তাদের দিকে প্রশ্ন ছুড়ে দিল, কোথায় ছিলিস তোরা দুটি এতক্ষণ? একটাকে ডাকতে গিয়ে আর একটা উধাও হয়ে যাস। খেয়া বলে, আমরা তো সশরীরে উধাও হয়েছি, কিন্তু তোমার ক্ষেত্রে শরীর এখানে থাকলেও তোমার মন তো সেই কবেই উধাও হয়েছে। মিঠি লজ্জা পেল, বলল, তোরা দুটো দিনে দিনে বেশ ফাজিল হয়ে যাচ্ছিস। জেনে শুনে দিনে দুপুরে লজ্জা দিচ্ছিস বড় বোনকে। খেয়া বলল, ওরে লজ্জাবতী, এখন আর দিন দুপুর নেই, কাটায় কাটায় রাত 11টা বেজে গেছে। তুমি জলদি ঘুমিয়ে পড়ো, নইলে আবির ভাই তার প্রিয়তমার নির্ঘুম অদল দেখে হুতোষে হার্ট অ্যাটাক করবেন। খেয়া আর সামিয়া হেসে উঠল একসাথে। মিথি লজ্জা পেয়ে মুখ ঢেকে শুয়ে পড়ল। ঈশা ঘুমিয়ে গেছে অনেক আগে। খেয়া আর সামিয়াও বিছানায় পিঠ এলিয়ে দিল। নিস্তব্ধ রাত, বাতাসের গুঞ্জন, চারপাশের কোলাহল থেমে গেছে। ঘুমে নিঝুম চারপাশ। দূর হতে কানে ভেসে আসে হুতম পেঁচার ডাক। পুরো গ্রামটি যেন রাতের আধারে একটি নিঝুম দ্বীপ। সেই নিঝুম রাতের আধারে নিজের দৃষ্টি মিলিয়ে দাঁড়িয়ে আছে শেখ প্রণয় শাহরিয়ার। তার দৃষ্টি অসীম অন্তরিক্ষে নিবদ্ধ। পাখির কততানে খেয়ার ঘুম ভাঙল। চোখ মেলেই সে জানলার দিকে দৃষ্টিপাত করল। আজ এক রোদ্দুজ্জ্বল দিন, তবে চঞ্চল হাওয়ারাও বেশ ছুটোছুটি করছে। গাছের ডালগুলো বাতাসে দুলছে। ধান খেতে বাতাসেরা ঢেউ খেলে যাচ্ছে। পদ্মপুকুরের পদ্মগুলো দুলছে বাতাসের সাথে তাল মিলিয়ে। গাছের ডালে রং বেরঙের পাখির লেজ দুলিয়ে বসে কলকাকলিতে মগ্ন।
কিছু শীতল বাতাস এসে আশ্রে পড়ল খেয়ার মুখে। খেয়ার অস্ত্রে পরিলক্ষিত হলো স্নিগ্ধ হাসি। কিছুক্ষণ প্রকৃতি বিলাসে মগ্ন থেকে খেয়া এবার মিথি আর সামিয়াকে ঘুম থেকে ডেকে তুলতে গেল। খেয়ার ডাকে মিথি, সামিয়া আর ঈশা উঠে পড়েছে। তারা হাত মুখ ধুয়ে নাস্তা সেরে নিল। আজ যুথির গায়ে হলুদ। রেহনুমা খেয়া, মিথি, সামিয়া আর ঈশাকে তাড়া দিয়ে বললেন দুপুরে জলদি গোসল সেরে প্রস্তুত হয়ে থাকতে, কেননা আজ আরও অনেক মেহমান আসবেন। বাড়িতে এক্ষুনি প্রচুর মেহমান। এখন সকাল 10টা বাজে। মিথি সামিয়া আর খেয়াকে বলল, চল তোদেরকে নানাবাড়ির গ্রামটা একটু ঘুরে দেখাই, শুধু আমরা মেয়েরাই যাব। খেয়া আর সামিয়া ভীষণ খুশি হলো। খেয়া বলল, তৃপ্তি আপু, দীপ্তি, রাফিয়া ওদেরকেও ডেকে নিয়ে আসি। মিথি বলল, চল যাই। তারা দীপ্তি আর রাফিয়াকে ডাকতে গেল, কিন্তু তৃপ্তি আর রাফিয়া দুজনেই যাবে না। তাদের নাকি অনেক কাজ আছে। কিন্তু মিথি, খেয়া আর সামিয়া তাদের এ বাড়িতে আসার পর কোনো কাজ করতে দেখেনি এখন পর্যন্ত। তারা দুটো সেই যে শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরছে। আর দীপ্তির নাকি মাথা ব্যথা, তাই তারা তিনজনই বের হলো মায়েদের অনুমতি নিয়ে। সামিয়া জিজ্ঞেস করলো, মিথি আপু, ওরা যেতে চাইছে না কেন? মিথি বলল, বাদ দে তো ওদের কথা, ওরা এমনই সব সময়। চল আমরা যাই। তারা তিনজন বেরোলো বাড়ি থেকে। বেরোতেই বাড়ির গেটে প্রণয়ের সাথে দেখা হলো তাদের। প্রণয়ের পরনে ধূসর রঙের শার্ট, তার হাত গোটানো, কালো প্যান্ট, হাতে নিয়মানুযায়ী হাত ঘড়ি, ঝাঁকড়া চুলগুলো পরিপাটি করা। খেয়া আর প্রণয়ের একেবারে চোখাচোখি হলো। খেয়া চোখ সন্তর্পণে নামিয়ে নিল। গম্ভীর ভরাট স্বরে প্রণয় জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস তোরা? মিথি বলল, প্রণয় ভাই, আমরা একটু হাঁটতে বের হচ্ছি। আসলে খেয়া আর সামিয়াকে একটু সব কিছু ঘুরে দেখাতাম আর কি। প্রণয়ের গম্ভীর স্বর। সাবধানে যাস। তারা ভদ্র বালিকার ন্যায় মাথা নাড়িয়ে সায় জানালো প্রণয়ের কথায়। প্রণয় চলে গেল। এবার তারা বেরোলো। তারা ধান ক্ষেতের আলপথ ধরে হাঁটতে লাগলো। ধান খেতে কি সুন্দর করে বাতাস ঢেউ খেলে যাচ্ছে। খেয়া দু হাত মেলে স্নিগ্ধ বাতাসে ঘ্রাণ নিল। হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে তারা তাদের নানাবাড়ি গ্রাম ছাড়িয়ে এসেছে। কথার তালে তালে এগোতেই একটা ছোট্ট 7-8 বছরের বাচ্চা ছেলে তাদের সামনে এলো। ছেলেটির মুখে মিষ্টি হাসি। ছেলেটির হাতে একটি বাক্স। ছেলেটি বাক্সটি খেয়ার দিকে বাড়িয়ে দিল। সামিয়া, খেয়া, মিথি তারা তিনজনই ভীষণ অবাক হলো। তারা বাচ্চা ছেলেটিকে চেনে না। ছেলেটি গ্রামের ভাষায় খেয়াকে বলল, ভাবি, এটা আপনার? ছেলেটির মুখে ভাবি ডাক শুনে খেয়া ভরকে গেল। সামিয়া আর মিথি একে অপরের মুখপানে চেয়ে হতবিহ্বল। খেয়া মিষ্টি হেসে বাচ্চাটির চুলে হাত দিয়ে নাড়িয়ে জিজ্ঞেস করল, আমি তো তোমাকে চিনি না, তুমি কি আমাকে আগে থেকে চেনো? ছেলেটি মাথা নাড়িয়ে না জানালো। তারা অবাক হলো ছেলেটির কথা শুনে। খেয়া আবার জিজ্ঞেস করলো, আমায় না চিনে থাকলে এটা আমায় কেন দিচ্ছ? একজন দিতে কইছে। খেয়া জিজ্ঞেস করে, কে দিতে বলেছে? ভাইয়ের নাম কোন যাইব না? খেয়া জিজ্ঞেস করে, তোমার ভাইয়ের জিনিস আমি কেন নিব? কারণ আপনি ভাবি তাই। তোমার ভাই কি এখানেই থাকে? না, ভাই তো চলে গেছে। বলে ছেলেটি বাক্সটি রেখে দৌড়ে চলে গেল। তারা হতবিহ্বল হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। হঠাৎ সামিয়া বলে উঠল, আচ্ছা, বাক্সে কোনোভাবে বোমা টোমা নেই তো আবার? কেউ আমাদের বোমা মেরে উড়িয়ে দিতে চাইছে না তো আবার? এই সময় এমন উদ্ভট কথা শুনে খেয়া সরু চোখে সামিয়ার দিকে তাকায়। সামিয়ার কথা শুনে তারা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। সামিয়াকে উদ্দেশ্য করে খেয়া বলে, ভাব, জীবনে কার কোন পাকা ধানে মই দিয়েছিস যে লোকে তোকে বোমা মেরে উড়িয়ে দিতে চাইছে? মিথির হাসি পেল ভীষণ। খেয়া বাক্সটি হাতে নিল। বাক্সটি মোটামুটি বড়ই বলা চলে। খেয়া পাশের বটতলায় গিয়ে বসলো। সামিয়া আর মিথিও খেয়ার পিছু পিছু গিয়ে বসলো। সবার নজরই কেন্দ্রবিন্দু বাক্সটি। খেয়া বাক্সটি খুলল। বাক্সটি খুলতেই একটি চিরকুট দেখে খেয়া চমকে উঠল। এটা সেই একই রকম চিরকুট। খেয়া চিরকুটটি হাতে তুলে নিল। তার চোখে স্পষ্ট হলো লেখাগুলো, প্রিয় সুক্তারা, আমার অন্ধকার জীবনে তুমি আমার একমাত্র আলোকিত উজ্জ্বল অধ্যায়। খেয়া চিরকুটটি দেখে ভাবনার অতল সাগরে তলিয়ে যাচ্ছে। সে তো তাদের বাড়িতে থাকতে এই চিরকুটগুলো পেত, কিন্তু চিরকুট এখানে পাঠালো কি করে? কে বা এসব পাঠাচ্ছে? তার মানে যে পাঠাচ্ছে সে জানে খেয়ার অবস্থান, তাই তো এখানেও চিরকুট পাঠিয়েছে। খেয়া ভাবছে। সামিয়া বলে,
খেয়া ভেতরে দেখ কি আছে। দেখছি। ভেতরে কি আছে তা দেখতেই তাদের চক্ষু চড়ক গাছ। তিনজনই একে অপরের মুখে হাঁ করে তাকিয়ে আছে। তাদের চোখ দুটো যেন এক্ষুনি মার্বেলের ন্যায় বেরিয়ে আসার উপক্রম হবে, নাই বা কেন। ভেতরে দুটো শাড়ি, কিন্তু শাড়ি দুটো সেই শাড়ি যে শাড়ি খেয়া জ্যোতির বিয়েতে আসার জন্য শপিং মলে পছন্দ করেছিল, কিন্তু বিক্রি হয়ে গেছে বলে সে কিনতে না পেরে ভীষণ মন খারাপ করেছিল। এই সেই বাসন্তী আর খয়েরি রঙের শাড়ি। সামিয়া বলে উঠল, এটা তো বোমার চেয়েও ভয়ঙ্কর কিছু। খেয়া এই শাড়ি কে পাঠালো? খেয়া চিন্তিত হয়ে বলে, সেটা তো আমিও বুঝতে পারছি না। মিথি শাড়ি দুটো তুলে হাতে নিতেই দেখতে পেল সাথে 2 ডজন চুড়ি শাড়ির রঙের সাথে মিলিয়ে, সাথে একটা গাজরা। খেয়ার হাত পা কাঁপছে, সে জোরে শ্বাস নিল। মিথি বলল, ব্যাপারটা সিরিয়াস। অন্য কোনো শাড়ি হলে আলাদা কথা, কিন্তু এটা তো খেয়ার শপিং মলের পছন্দ করা সেই শাড়ি, তাও আবার কেউ এখানে পাঠিয়েছে। মিথি আবারও জিজ্ঞেস করল, খেয়া তুই কি আগেও এসব পেয়েছিস? না, এ পর্যন্ত 1.5 বছরে 3টি চিরকুট পেয়েছি। তুই কি নিশ্চিত যে মোট 4টি চিরকুট একজনই পাঠিয়েছে? কারণ প্রতিটি চিরকুটেই প্রিয় শুক্তারা লেখা। তারা বসে ভাবছে এই বাক্স তারা বাড়িতে নেবে কি করে। মিথি বলল, নানার নিচতলার যে ঘর আছে না, বাড়ির পেছনের দিকে ঢুকে সেই ঘর দিয়ে উপরের ঘরে অনায়াসে যাওয়া যায়। তার কথা মতো বাড়ি ফেরার পথে অগ্রসর হলো। এখন প্রায় বেলা 11টা বেজে 20 মিনিট। তারা হাঁটছে। রাস্তায় একধারে ধানের খেতে শেষ পাম্পের ঠান্ডা পানিতে বাচ্চারা আনন্দ করে গোসল করছে। একজন আরেকজনকে ভিজিয়ে দিয়েছে, তাই দেখে খেয়ার মুখে ফুটে উঠল স্নিগ্ধ হাসি। হঠাৎই তাদের পাশ কাটিয়ে সাই সাই করে চলে গেল কয়েকটি বাইক। একটি বাইক সামনে, তার পেছনে 3টি বাইক। প্রথম বাইকের ছেলেটি, অর্থাৎ যে বাইক চালাচ্ছে, সে যেন খেয়ার দিকে পিছু ফিরে মাথা ঘুরিয়ে তাকালো। খেয়া এক পলক লক্ষ্য করলেও বিষয়টি না দেখার ভান করল। খেয়া বিষয়টিকে মাথায় না নিয়ে বাচ্চাদের আনন্দ করে গোসল করা দেখছে। মিথি আর সামিয়াও দেখছে। হঠাৎ বাইকগুলো আবার ফিরে এলো। যে ছেলেটি খেয়ার দিকে পেছন ফিরে মাথা ঘুরিয়ে দেখছিল, সেই ছেলেটি তাদের সামনে বাইক থামালো। তার পেছনে 3টি বাইক। এভাবে তাদের পেছনে বাইক থামাতে দেখে তারা অবাক হলো। প্রথম বাইকের সামনের ছেলেটির চোখে সানগ্লাস, পোশাক আশাক গ্রামের অন্য সাধারণ মানুষদের মতো নয়, শহুরে বেশভূষা। তার হাতে ঘড়ি, চোখে সানগ্লাস, পরনে শার্ট প্যান্ট, গায়ের রং ফর্সা, বয়স হয়তো প্রণয়ের মতোই হবে। ছেলেটির পেছনে বসা ছেলেটি হেসে জিজ্ঞেস করল। মিথি জবাব দিল। এবার ছেলেটি প্রায় 32টি দাঁত বের করে হেসে খেয়াকে বলল, আপনার নামটা ভাই জানতে চাইছেন? খেয়া বলে, আপনার ভাইটা কে? ছেলেটি প্রথম বাইকের ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, এই যে আমাগো ভাই, নিলয় ভাই। খেয়া দেখলো এই ছেলেটি তো কিছুক্ষণ আগে যাবার সময় পেছনে ফিরে তার দিকে তাকিয়েছিল। খেয়া শক্ত গলায় বলল, দুঃখিত, আমি অচেনা কাউকে আমার নাম বলি না। নিলয় নামের ছেলেটি এখনো খেয়ার দিকে তাকিয়ে আছে। খেয়ার খুব বিরক্ত লাগছে। নিলয়ের পেছনে বসা ছেলেটি এবার বলল, আচ্ছা, পরিচিত হইতাছি, কোনো অসুবিধা নাই। আমি তপু, সবসময় নিলয় ভাইয়ের লগেই থাকি। আপনারা তালুকদার বাড়ির মানুষ, আপনারা সম্মানিত মানুষ। ভাইও কিন্তু সম্মানিত বাড়ির পোলা। এই গ্রামের চেয়ারম্যানের সাহেবের একমাত্র পোলা আমগুর নিলয় ভাই। খেয়া ভীষণ বিরক্ত বোধ করছে এভাবে রাস্তায় দাঁড়িয়ে অচেনা ছেলেদের সাথে দাঁড়িয়ে কথা বলতে। এসব তার মোটেই পছন্দ নয়। খেয়া বিরক্ত হয়ে প্রত্যুত্তর করল, সেসব জানানোর কি কোনো দরকার আছে? তপু নামের ছেলেটি কিছু বলবে তার আগেই তাকে থামিয়ে নিলয় বাইক থেকে নেমে খেয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে উঠল, তুমি আর তোমার কথা দুইটাই আমার খুব ভালো লাগছে। খেয়ার চোখে মুখে চরম বিরক্তি ফুটে উঠল। সে বলে উঠল, এসব অপ্রাসঙ্গিক কথাবার্তা বন্ধ করে পথ ছাড়ুন, যেতে দিন। নিলয় তাদের সাথে ছেলেগুলোকে ধমকে বলল, ওই তোরা শুনিস নাই, পথ ছাড়। খেয়া, সামিয়া, মিথি জলদি বাড়ি ফিরে এলো। তারা তাদের পরিকল্পনা মতো বাড়ির পেছন দিয়ে নিজেদের ঘরে প্রবেশ করলো। তারা 3 জন ঘরে বসে আজকের ঘটে যাওয়া 2টো ঘটনার কথা ভাবছে। খেয়া বিরক্ত হয়ে বলে, আমি এক প্রণয় ভাইকে নিয়েই বাঁচি না, তার ওপর আবার আজকে আবার দুটো ভাই। সামিয়া বলে, সকালের ছোট্ট বাচ্চাটা যে তোকে শাড়ি দিল, ও বলেছিল ভাই পাঠিয়েছে। আবার এই নিলয়কেও ওর সাথে ছেলেগুলো ভাই ভাই বলে ডাকছিল। এত এত ভাইয়ের মাঝে তো আমরা হারিয়ে যাচ্ছি। তাদের ভাবনার মাঝেই রবি শেখ এসে বললেন, কি রে, তোরা গোসল করবি কখন?
আর রেডি হবি কখন? সব মেহমান তো চলে এসেছে। গায়ে হলুদের সময় নিয়ম কানুন তো শুরু হয়ে যাচ্ছে। জুতি তোদের খুঁজছে সেই কখন থেকে। মিথি বলে। হ্যাঁ হ্যাঁ, ছোট মামা আমরা এক্ষুনি গোসল সেরে নিচ্ছি। রবি শেখ তারা দেখিয়ে চলে গেলেন। সঙ্গে সঙ্গে প্রান্ত আর বল্টু এলো তাদের ঘরে। এসে দুজন চেরা শুরু করে দিল। বল্টু বলল, তোরা আমাদের না বলে কোথায় গিয়েছিলি? হ্যাঁ, প্রান্ত গোয়েন্দাদের মতো ভাব দেখিয়ে এক ভ্রু উঁচিয়ে বলল, তোমরা তিনজন কোথায় গিয়েছিলে? সামিয়া অভিনয় করে বলে, আমরা তো বাড়িতেই ছিলাম, তুই দেখতে পাসনি? এই মা প্রান্ত, তোর দেখে চশমা পাওয়ার ঠিক নেই। জলদি গিয়ে রেহান ভাইকে বল এক্ষুনি নতুন চশমা এনে দিতে। বল্টু প্রান্তর চশমা খুলে নিজের চোখে পড়ে নিল। বল্টু বলল, হ্যাঁ প্রান্ত, সামিয়া তো ঠিকই বলেছে মনে হয়। তোর চশমার পাওয়ার ঠিক নেই, সব ঝাপসা। প্রান্ত রেগে গিয়ে বলল, ধ্যাত বল্টু ভাই, তুমিও না বোকার মতো কথা বলছো। তুমি কি চশমা পড়ো? তোমার আর আমার চোখের পাওয়ার তো এক নয়, ঝাপসা তো লাগবে। প্রান্তর কথা শুনে বল্টু মাথা চুলকে বলল, হ্যাঁ ঠিক তো। খেয়া বলল, তোদের ঠিক বেঠিক নিজের ঘরে গিয়ে আলোচনা কর, আমরা এখন গোসল করতে যাব। মিথি তাদের বিদায় করে দরজা আটকে জোরে জোরে নিঃশ্বাস নিল। তারা সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচত। খেয়া, মিথি, সামিয়া গোসলের জন্য জামা কাপড় বের করেছে। খেয়া একটা জামা বের করেছে দেখে মিথি বলল, কি রে, জামা বের করছিস কেন? আজ তো জ্যোতি আপুর গায়ে হলুদ, তুইও তো বাসন্তী রঙের শাড়িটা পর। যাকে চিনি না জানি না তার দেয়া শাড়ি কেন পরতে যাব? মিথি বলল, তাতে কি হয়েছে? কোনো অন্য পুরুষের দেয়া শাড়ি আমি পরবো না। সামিয়া বলে, আরে শাড়িটা কি দোষ করেছে? তুই তো শপিং এই শাড়ি পছন্দ করেছিলি। মিথি আর সামিয়ার জোড়াজুড়িতে খেয়া শেষমেশ শাড়িটা গোসল থেকে এসে পরবে বলে ভাবল। মিথি বলল, চল আমরা পদ্ম পুকুরে গিয়ে গোসল করি। খেয়া বলল, আমার তো পানিতে ফোবিয়া আছে। আমি আর সামিয়া আমরা কেউই তো সাঁতার জানি না। তুমি তো জানো মিথি আপু। মিথি বলল, পুকুরে নামতে হবে না, তোরা দুটো পুকুর পাড়ের সিঁড়িতে বসে মগ দিয়ে গোসল করবি। সামিয়া বলল, ঠিক আছে, আমি তো যাবই, খুব মজা হবে। তারা তিনজন পুকুরে গেল গোসল করতে। আবিরের সাথে দেখা হলো তাদের। মিথি আর আবির দুজন যেন দুজনার চোখের মাঝেই হারিয়ে গেল। খেয়া আর সামিয়া তাদের এই প্রেমময় মুহূর্তে একসাথে কেসে উঠল। তাদের কাশিতে যেন মিথি আর আবিরের প্রেম ধ্যানে ব্যাঘাত ঘটল। মিথি মাথা নিচু করে ফেলল লজ্জায়। আবির জিজ্ঞেস করল, কি ব্যাপার, কোথায় যাচ্ছিস তোরা? খেয়া বলল, পুকুরে গোসল করতে যাচ্ছি আবির ভাই। দেখি সাথে পুকুরে আপনার জন্য কোনো বউ খুঁজে পাই নাকি। আবির বলে, হাতের কাছে বউ রেখে পুকুরে খুঁজতে যাচ্ছিস কেন? আবিরের এমন কথা শুনে যেন লজ্জায় মিথির গাল দুটো লাল টমেটোর মতো হয়ে গেছে। সামিয়া বলে, আবির ভাই, আপনার হাতের কাছে যখন এত কিছু, তখন দেখবেন তো মিঠু আপুর জন্য কোনো বর খুঁজে পাওয়া যায় কিনা। আবিরের এবার বিষম লেগে গেল। সামিয়া, মিথি, খেয়া তাই দেখে ঠোঁট টিপে হাসে। আবির চলে গেল। তারাও পুকুরের দিকে এগোলো। মিথি পুকুরে নেমেছে। সামিয়া আর খেয়া সিঁড়িতে বসে গোসল করছে। তাদের গোসল শেষ হলো। পুকুর পাড়টি ভীষণ নির্জন জায়গা। আম বাগান পেরিয়ে তারপর এই পদ্ম পুকুর, তাই এখানে কোনো মানুষ নেই। তাই তারা নিশ্চিন্তে গোসল করলো। ঘরে এসে তারা শাড়ি পরার প্রস্তুতি নিচ্ছে। মিথি মোটামুটি শাড়ি পরতে জানে। সামিয়াও বেশ ভালোই শাড়ি পরতে জানে, কিন্তু বিপত্তি হলো খেয়ার বেলায়। সে আজ জীবনে দ্বিতীয়বারের মতো শাড়ি পরতে চলেছে। সেই যে একবার জন্মদিনে পরেছিল, আর এই আজকে। সামিয়া আর মিথি দুজনেই শাড়ি পরতে ব্যস্ত। তাদের হলেই খেয়াকে পরিয়ে দেবে। তাদের হতেই তারা দুজন খেয়াকে শাড়িটি পরিয়ে দিল। খেয়ার শাড়ি পরে অভ্যাস নেই। সে ভয় পাচ্ছে সে কি শাড়ি পরে সামলাতে পারবে আদৌ। মনে একরাশ শঙ্কা নিয়ে সে শাড়ি পরেছে। খেয়ার পরনে বাসন্তী রঙের শাড়ি, খোপা চুল, বেলি আর গোলাপ ফুলের গাজরায় বেষ্টিত, হাত ভর্তি চুড়ি, কানে গলায় মাথায় তাজা ফুলের অলংকার। আর মেকআপ বলতে শুধু চোখে কাজল, মাস্কারা আর ঠোঁটে হালকা লিপস্টিক হয়েছে তার সাজ। সে নিজেই সেজেছে, শুধু শাড়িটা মিথি আর সামিয়া মিলে পরিয়ে দিয়েছে। খেয়া বসে আছে খাটে। সামিয়া আর মিথির শাড়ি পরা হলেও তাদের সাজ নাকি এখনো হয়নি। খেয়া সে কখন থেকে তাদের সাজতে দেখছে। খেয়া মনে মনে বলে, ননদ আর ভাবি দুটোই একরকমই হয়েছে, দুটোকেই সার্কাসে ছেড়ে দেওয়া উচিত।
মিথি আর আবিরের কথা সামিয়া আর খেয়া জানলেও খেয়া যে প্রণয়কে ভালোবাসে আবার সামিয়া যে রেহানকে ভালোবাসে তা মিথি জানে না। মিথির কাছে এসব সম্পূর্ণ এক অজানা অধ্যায়। বিকেল হয়ে এসেছে, অবশেষে খেয়ার বহু প্রতীক্ষার সমাপ্তি ঘটল। সামিয়া আর মিথির সাজ সম্পূর্ণ হওয়ায় রাফিয়া আর দীপ্তি এসে ডেকে গেছে দুবার, এবার তৃতীয়বারের মতো ডাকতে এসেছে মিথিকে। এবার তারা নিচে নামছে। মিথি আর সামিয়া দুজনেই পরেছে হলুদ শাড়ি, তারা দুজন চন্দ্রমল্লিকা ফুলের গহনা পরেছে। মুখে খেয়া মেকআপ করেনি, অন্যদিকে সামিয়া আর মিথি কিছুটা মেকআপ করেছে। অবশেষে তারা নিচে নামছে। অনুষ্ঠান বাড়ির সকলের দৃষ্টি এই তিন রমণীর ওপর। তিনজন সিঁড়ি দিয়ে নামছে আর সকলে তাদের দিকেই তাকিয়ে। প্রণয় কারোর সাথে ফোনে কথা বলছিল, তার দৃষ্টি এদিকে আসতেই সে এক শীতল দৃষ্টিতে খেয়ার দিকে তাকিয়ে তার কথা বলা থেমে গেল। সে ফোন কানে নিয়ে খেয়ার দিকে এক শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে, ঠিক যেরকম খেয়ার 14তম জন্মদিনে খেয়া শাড়ি পরায় প্রণয় যে শীতল দৃষ্টিতে তাকিয়েছিল সেই একই শীতল দৃষ্টিতে প্রণয় আজও তাকিয়ে। খেয়া আজও প্রণয়ের সেই দৃষ্টির মানে বুঝতে সক্ষম হলো না। প্রণয়ের পরনে বাসন্তী রঙের পাঞ্জাবি, তার হাতা গোটানো, হাতে স্বভাবতই হাত ঘড়ি। খেয়া প্রণয়কে ভালো করে দেখে নিয়ে আবার চোখ সরিয়ে নিল। সে ভাবে কি সুন্দর লাগছে তার প্রণয় ভাইকে। আজ রেহান, আবির, প্রান্ত, বল্টু পরেছে হলুদ পাঞ্জাবি আর একমাত্র প্রণয় পরেছে বাসন্তী পাঞ্জাবি। রেহানের পরনেও হলুদ পাঞ্জাবি। রেহান স্টেজের জন্য কিছু ফুল আনছিল, সামিয়াকে শাড়ি পরা দেখে তার হাত থেকে ফুলগুলো মাটিতে পড়ে গেল। ফুলগুলো পড়ে যাওয়ায় বল্টু উত্তেজিত হয়ে বলল, 40। রেহান ভাই, ফুল তো মাটিতে। রেহান সামিয়ার দিকে মোহিত দৃষ্টিতে তাকিয়ে আনমনে হেসে বলে ওঠে, আরে আমিই তো আকাশে, ফুল তো মাটিতেই পড়বে। বল্টুর বোয়াল মাছের ন্যায় মাথায় রেহানের সামিয়ার প্রতি এই প্রেমময় বাণী কিছুতেই ঢুকল না। বল্টু নিজের মাথা চুলকে বলে, রেহান ভাই, তোমার মতো একটা 10 মনের চালের বস্তা অভিকর্ষের বিপরীতে গিয়ে আকাশে কি করে উঠলো? রিহান বল্টুর এমন মস্করা মার্কা কথাবার্তা শুনে রাগি চোখে বল্টুর দিকে তাকালো। বল্টু তা দেখে দাঁত কেলালো। মিথি আর আবিরের এবারও চোখে চোখে কথা, ভালোবাসা, ঘর সংসার সবই যেন হয়ে গেল। মিথি লাজুক হেসে মুখ লুকায়। খেয়া দেখলো মিথি গিয়ে চেয়ারে বসলো, আবির গিয়ে অন্য পাশের চেয়ারে বসলো। খেয়া ভাবে মিথি আর আবির দুজনে নিজেদের ফোনে মুখ গুজে নিশ্চয়ই তাদের না হওয়া সংসারের রেডিও খুলে বসেছে। সামিয়া আর খেয়া এদিকে আসে। রেহান তখনই বিপরীতে সামিয়ার পাশ দিয়ে যাবার সময় ধীরে ধীরে বলে গেল, খুব সুন্দর লাগছে। সামিয়া চমকে উঠল। নিজের স্বপ্নপুরুষের নিকট হতে এমন প্রশংসা শুনে তার হৃদয়টা যেন বেরিয়ে আসতে চাইছে। সে থেমে গেল। খেয়া ভ্রু নাচিয়ে বলল, কানে কানে কি প্রেম হয়ে গেল তবে? সামিয়া তাই শুনে লাজুক হেসে উঠিয়ে বলে, তোর কান এত কিছু শোনে? খেয়া হেসে বলে, এরপর চোখও মনে হচ্ছে অনেক কিছু দেখবে। দুজন একসাথে হেসে উঠল। বাড়ি ভর্তি মানুষজন। খেয়া মোটামুটি সবাইকে চিনলেও সামিয়া যেহেতু কাউকেই চেনে না, তাই খেয়া সামিয়ার হাত ধরে সবার সাথে গিয়ে বসলো। খেয়া তাদের সালাম জানালো। কয়েকজন মহিলা সামিয়াকে দেখে খেয়াকে জিজ্ঞেস করলো, খেয়া, তোমার সাথে ওকে? খেয়া মিষ্টি হেসে জবাব দেয়, ও সামিয়া আমার বোন বলতে পারেন। তারা অবাক হয়ে বলেন, বোন? খেয়া হেসে জবাব দেয়, হ্যাঁ বোন, বান্ধবী তো বোনই। তারা বসে আছে। ইতিমধ্যে দেখা গেল রাফিয়া, দীপ্তি আর তৃপ্তিকে। তাদের ভয়ঙ্কর সাজ দেখে খেয়া আর সামিয়া ভরকে গেল। এত সাজ কে সাজে? খেয়া আর সামিয়া একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। তাদেরকে দেখে কিছুতেই চেনার উপায় নেই তারা আসলে কারা। প্রান্ত দৌড়ে এসে সামিয়া আর খেয়ার কাছে এসে বলল, দেখো তৃপ্তি, দীপ্তি আর রাফিয়া আপু কি ভয়ঙ্কর সাজ সেজেছে। দেখে মনে হচ্ছে কোনো মহিলা ডাকাত না হলে মহিলা জলদস্যু। খেয়া আর সামিয়া একসাথে প্রান্তর মুখ চেপে ধরলো। সামিয়া বলে, প্রান্ত ভাই, আমার চুপ কর, ভুলে যাস না এটা ওনাদেরই বাড়ি। খেয়া বলে, বান্ধবী তো বোনই, ওদের কানে গেলে আমাদের তাল গাছের গোড়ায় রশি দিয়ে বেঁধে রাখবে। প্রান্ত ফিক করে হেসে ওঠে। তৃপ্তি, দীপ্তি আর রাফিয়ার ভয়ঙ্কর সাজ দেখে মনে হলো কিছু আন্টিরা ভয়ে এক্ষুনি হাত অ্যাটাক করবেন। সামিয়া বলে, রেহান ভাই তো খুব বলে আমাদের নাকি সাজলে চেনাই যায় না। এখন উনি তো ওনার মামাতো বোনদের সাজ দেখলে আতঙ্কে নিজেকে চিনতে পারবে না।
সামিয়ার কথা শুনে খেয়া আর প্রান্ত হেসে উঠল। বল্টু অবশ্য এই বিনোদন হতে বঞ্চিত হলো। বল্টু গেছে বাড়ি থেকে কাঠের শক্ত চেয়ার আনতে। এই চেয়ারে বসলে নাকি সে চেয়ার ভেঙে পড়ে যাবে। সবই তার ওজনের অবদান। বছরখানেক আগে তার অতিরিক্ত ওজনের কারণে সে চেয়ার ভেঙে পড়ে গিয়েছিল। সেই থেকেই তার এই চেয়ার আতঙ্ক। দীপ্তি আর রাফিয়া ভাবছে তাদের অত্যাধিক সুন্দর লাগায় হয়তো সকলে তাদের দেখে চোখ ফিরাতে পারছে না, তাই তারা যেন ভাবের উচ্চ চূড়ায় উঠে গেল। প্রণয় কোথাও গিয়েছিল, সে আসতেই তৃপ্তি আর রাফিয়া প্রণয়ের আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। বিষয়টা খেয়া আর সামিয়ার চোখে পড়ল। খেয়া আসার দিন থেকেই দেখছে তৃপ্তি আর রাফিয়া প্রণয়ের সামনে পেছনে ডানে বামে ঘুরঘুর করছে। খেয়া আর সামিয়া দুজনেই বুঝলো তৃপ্তি আর রাফিয়ার মনের কথা। বল্টু চলে এসে খেয়া, সামিয়া আর প্রান্তর পাশে বসলো। রেহান আসছে আর তাই দেখে তৃপ্তি ছুটে গেল রেহানের দিকে। সামিয়া আর খেয়া খেয়াল করেছে যে তৃপ্তি আর রাফিয়া যেমন প্রণয়ের আগে পিছিয়ে সবসময় ঘুরঘুর করে, তেমনি দীপ্তিও রেহানের আগে পিছিয়ে ঘুরঘুর করে। দীপ্তি গিয়ে নববধূর মতো লাজুক হেসে বলে উঠল, আমাকে কেমন লাগছে রেহান ভাই? রেহান চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তোকে তো দেখতে আলিফ লায়লার জিনের মতো লাগছে রে দীপ্তি। রেহানের এমন কথা শুনে দীপ্তির মুখ ভেটকি মাছের মতো হয়ে গেল। রেহান চলে গেল। অন্যদিকে রেহানের কথা শুনে খেয়া, সামিয়া, প্রান্ত আর বল্টু মুখ চেপে হাসি আটকে রাখলো। সামিয়ার হাসি থামছেই না কিছুতে। কখনো দীপ্তি প্রণয়ের আগে পিছিয়ে ঘুরছে তো কখনো রাফিয়া। খেয়া আর সামিয়া ভীষণ বিরক্ত হচ্ছে। সামিয়া বলে, এটা 3টা প্রণয় ভাই, আর রেহান ভাইয়ের সাথে কি শুরু করলো বলতো? খেয়ার নিজের প্রণয় পুরুষের পাশে এমন পরনারীর উৎপাত দেখে তার ছোট্ট হৃদয় ব্যথিত হয়। প্রণয় বড়দের সাথে দাঁড়িয়ে কথা বলছে। রাফিয়া আর তৃপ্তি আলাদাভাবে প্রণয়ের আশেপাশে গিয়ে ভাব দেখিয়ে ঘুরে ঘুরে আসে, কিন্তু প্রণয় তাদের দিকে একবারও তাকাচ্ছে না।